ঠিক আছে, তাহলে সলিড স্টেটের আমরা কি পড়েছি এখনো অবধি? কী ধরনের সলিড স্টেটের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য হয়, সলিড স্টেটের বিভিন্ন ধরনের স্ট্রাকচার, কিউবিক স্ট্রাকচারের মধ্যে কি ভাগ, সেগুলো সব আমরা পড়ে নিয়েছি। এবার তাহলে ফেস সেন্টারের যদি থাকে কোনো অ্যাটম, তার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কত হয়, কত অংশ হয় একটা ঘনকের মধ্যে? 1/8 ফেস সেন্টারে হয় না, ফেস সেন্টারে কত হয়? 1/2। কর্নারে কত হয়? এজে বাহুতে থাকলে 1/4, আর বডি সেন্টারে থাকলে 1 অংশ। ঠিক আছে, 1/4 যদি বাহুতে থাকে, এজে যদি থাকে, ধর এরকম একটা ইউনিট সেল আছে যেখানে এই সবুজটা হচ্ছে এ আর এই লালটা বি, তাহলে এর সংকেত কি হবে? সংকেত কি হবে এর? খাতায় কর। এখানে দেখ সবুজগুলো কোথায় আছে, এগুলো কোথায় আছে? বাহুতে। তাহলে কটা আছে? 4টে। প্রত্যেকের জন্য কত কন্ট্রিবিউশন কর? এ কটা আছে তাহলে? এ কটা আছে তাহলে? আর বি কটা আছে? তাহলে কি হবে? এ বি। এখানে কি এর জন্য এটা আছে আমার এজে, এজ সেন্টারে, তাহলে 4টের জন্য 1/4 করে কন্ট্রিবিউশন, তাহলে একটা এ। বিটা আছে কর্নারে, 8টার জন্য 1/8 করে কন্ট্রিবিউশন 1, তাহলে একটা এ একটা বি, সংকেত কি হবে? এ বি। ঠিক আছে, তাহলে এভাবে এরকম আরও কোশ্চেন আমরা পরে করব। তাহলে এরকম কোশ্চেন থাকলে প্রথমে দেখতে হবে এটা কোথায় কোথায় আছে, বিটা কোথায় কোথায় আছে, তার জন্য কন্ট্রিবিউশন কী হবে, দিয়ে এভাবে সংকেত বার করতে হবে। ঠিক আছে, লেখা হয়েছে? এবার দেখ, আমি বলেছিলাম কি সলিডের ক্ষেত্রে কি হবে? ক্লোজ প্যাকিং। এবার ক্লোজ প্যাকিং আমরা কিভাবে করতে পারি, কী ধরনের ক্লোজ প্যাকিং হয়, সেগুলো আমরা আজকে পড়ব। আচ্ছা, আর তার আগে হচ্ছে ডেনসিটি। একটা সলিডের ডেনসিটি কি হয়? ধর নর্মাল যে কোনো জিনিসের ডেনসিটি কি হয়? ঘনত্ব কি হয়? ঘনত্ব কি হয়? ঘনত্বের সূত্র কি? ভর বাই আয়তন। তাহলে একটা ইউনিট সেলের, একটা একক কোষের ডেনসিটি কি হবে? ইউনিট সেলের ভর বাই ইউনিট সেলের আয়তন। এবার ইউনিট সেলের ভর কি হবে? ধর আমার জেড এফেক্টিভ, প্রত্যেকটা ইউনিট সেলের আলাদা আলাদা জেড এফেক্টিভ আছে। এবার জেড এফেক্টিভ যত হবে, একটা অ্যাটমের ভর যদি তত হয়। জেড এফেক্টিভ মানে কি? এফেক্টিভলি কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে, এফেক্টিভলি কতগুলো অণু একটা ইউনিট সেলের মধ্যে আছে। যেরকম বিসিসির ক্ষেত্রে কি হয়, বডি সেন্টার হলে 2,
মানে কি ওখানে 8টা কর্নারে আছে, কিন্তু এফেক্টিভলি কটা আছে, 1 + 1 দুটো। তাহলে সেই রকম আর কি এখানে ইউনিট সেলের ভর বলতে কি জেড এফেক্টিভ, মানে এফেক্টিভলি কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে সেটা ইনটু কি প্রতিটা অ্যাটমের ভর। সেটাকে আমি যদি ধরি স্মল এম, এখানে স্মল এমটা কি প্রতিটি অ্যাটমের ভর। ঠিক আছে, এবার দেখ প্রতিটা অ্যাটমের ভর কত হবে, এম সমান কি হবে, আণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, আমরা যখন কোনো আণবিক ভর লিখি তখন কি লিখি, 1 মোলের যেটা ভর সেটা লিখি। তাহলে একটা ভর কত হবে, 1 মোল মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে একটার ভর কত হবে, আণবিক ভর বাই এনএ। তাহলে এবার আমি যদি দেখি যে ইউনিট সেলের ভর, এটাকে আমি ক্যাপিটাল এম বললাম, তাহলে ইউনিট সেলের ভর কী হবে, জেড এফেক্টিভ ইন্টু এম বাই এনএ। এবার তাহলে ডেন্সিটিকে আমি যদি রো লিখি, রো সমান কী হবে, ভরের জায়গায় বসাবো জেড এফেক্টিভ ইন্টু এম বাই এনএ, আর আয়তন কত হবে ইউনিট সেলের, কিউবিক ইউনিট সেলের এ কিউব, তাহলে এ কিউব। তাহলে ঘনত্ব সমান জেড এফেক্টিভ ইন্টু এম বাই এনএ ইন্টু এ কিউব। তাহলে একটা ইউনিট সেলের ঘনত্ব কী হবে, জেড এফেক্টিভ ইন্টু এম বাই এনএ ইন্টু এ কিউব। ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা হয়েছে। তাহলে দেখ এইখান থেকে এই সূত্রটার থেকে আমরা একটা কোশ্চেন করি। এখানে কি বলেছে, লিথিয়াম কেলাসের কিনারা দৈর্ঘ্য 3.5 অ্যাংস্ট্রম, ঘনত্ব 3.5 গ্রাম পার সিসি, এটি কী ধরনের ইউনিট সেল তৈরি করবে, আর এম ক্যাপিটাল এম বলে দিয়েছে 6.94। কী ধরনের ইউনিট সেল তৈরি করছে সেটা আমাকে জানতে গেলে কী বের করতে হবে, আচ্ছা এটা 0.53, জেডটা জানতে হবে। জেডটা জানলে আমরা বলতে পারবো যে এটা কী ধরনের ইউনিট সেল করে আছে। বডি সেন্টার হলে জেড কী হবে 2, ফেস সেন্টার হলে জেড কী হবে 4, যদি সিম্পল কিউব হয় তাহলে কী হবে 1। ঠিক আছে, এবার তাহলে জেডটা বের করবো কীভাবে, এখান থেকে প্রথমে দেখ এজ লেন্থ আমার এ বলে দিয়েছে 3.5 অ্যাংস্ট্রম, এটাকে সেন্টিমিটারে করলে কী হবে 3.5 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। ঠিক আছে, রো কত বলেছে 0.53 গ্রাম পার সিসি,
এম কত বলেছে 6.94, অ্যাভোগাড্রো সংখ্যা কত ইন্টু 10⁻23। এবার তাহলে জেড কী হবে, এখানে আমি কি বলেছি রো ইকুয়ালস টু জেড এফেক্টিভ ইন্টু এম বাই এন এ ইন্টু এ কিউ, তাহলে জেড এফেক্টিভ সমান কী হবে রো ইন্টু এন এ ইন্টু এ কিউ বাই এম, রো ইন্টু এন এ ইন্টু এ কিউ বাই এম, তাহলে 0.53 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 3.5 ইন্টু 10⁻⁻8 হোল কিউব বাই 6.94। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, এখানে 3.5 হোল কিউব, এখানে 10⁻23, আর এটা কত হবে 10⁻⁻24, মানে 10⁻⁻1 বাই 6.94। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে, এটা ক্যালকুলেশন করলে 2 হবে, তোরা ক্যালকুলেশন করে দেখবি, ক্যালকুলেশন করলে 2 হবে। তাহলে এটা কী ধরনের ল্যাটিস তৈরি করেছে, কী ধরনের ইউনিট সেল আছে, এটা কী ধরনের ইউনিট সেল, জেড এফেক্টিভ 2 কার ক্ষেত্রে হয় বডি সেন্টারের ক্ষেত্রে, তাহলে এটা বডি সেন্টার ইউনিট সেল, ঠিক আছে। হয়েছে লেখা এটা, লেখা হয়েছে তো। দেখ এবার তাহলে আমরা দেখব যেটা বলছিলাম যে ক্লোজ প্যাকিং। তাহলে ঘনত্ব কঠিনের ক্ষেত্রে কি হয়, বেশি হয়, ঘনত্ব বেশি হতে গেলে কি করতে হবে, ওদেরকে ক্লোজলি প্যাক হয়ে থাকতে হবে, খুব কাছাকাছি প্যাক হয়ে থাকতে হবে। এবার আগের দিন আমরা কি বলছিলাম যে প্যাকিং ফ্র্যাকশন কার ক্ষেত্রে কত হয়, সিম্পল কিউবের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কত হয়, বডি সেন্টারের ক্ষেত্রে কত হয়, ফেস সেন্টারের ক্ষেত্রে কত। আচ্ছা প্যাকিং ফ্র্যাকশন যেটা 100%-এর মধ্যে যতটা প্যাকিং ফ্র্যাকশন, বাকিটাকে আমরা কি বলি ভয়েড ফ্র্যাকশন, বাকিটা হচ্ছে ভয়েড, ফাঁকা জায়গা, ঠিক আছে। তাহলে ধর ফেস সেন্টারের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কত ছিল 74%, তাহলে তার ক্ষেত্রে ভয়েড ফ্র্যাকশন কত 26%, ঠিক আছে। এবার তাহলে ক্লোজ প্যাকিং মানে কি, ক্লোজ প্যাকিং মানে এই যে এই রুমটার মধ্যে আমরা যতজনকে সব থেকে ক্লোজলি প্যাক করতে পারি। এবার দেখ আমি যদি একভাবে বসাতাম তোদেরকে, তাহলে তোরা এলি নিজেরা একরকমভাবে বসে গেলি, ঠিক আছে, সেটা একটা প্যাকিং হলো। এবার আমি এলাম, আমি তোদেরকে বললাম যে তোরা এরকম এরকম চেঞ্জ কর, দিয়ে দেখা গেলো আরও 3 জন এসে ঢুকলো, এবার আরও 4 জন বাইরে দাঁড়িয়ে আছে, যে দেবদূত স্যার এলো, দেবদূত স্যার এসে তোদেরকে আবার সরিয়ে সরিয়ে বসালো, সেই 4 জনেরও জায়গা হয়ে গেল। মানে কি দেখ আমি যেভাবে প্যাক করলাম, তোরা যেভাবে প্যাকড হয়েছিলি, আর দেবদূত স্যার যেভাবে প্যাক করলো, তিনটে তাহলে আলাদা প্রসেস, তাহলে আমরা আলাদা আলাদা রকমভাবে প্যাকিংটা করতে পারি। এবার তার মধ্যে কি যেখানে বেশি সংখ্যক তোরা বেশি সংখ্যক স্টুডেন্ট ধরবে, সেটা কি সবথেকে বেশি ক্লোজ প্যাক হয়ে আছে।
আর যেটাতে সবথেকে কম স্টুডেন্ট ধরবে, তোরা যদি নিজে বসিস তাহলে কী হবে, সবথেকে কম ক্লোজলি প্যাক হয়ে আছে। তাহলে আমরা সলিডের ক্ষেত্রে সবসময় কী চাইবো, যে যত বেশি ক্লোজ প্যাক হয়ে থাকবে সলিডের ক্ষেত্রে তত ভালো, কারণ তার ডেনসিটি কী হবে, তত বেশি হবে। ঠিক আছে, এবার দেখ আমি যদি আমার close packing in solid, ওয়ান ডিতে আমি যদি প্যাকিং করি, 1D মানে কি একটা অ্যাক্সিস, ঠিক আছে, একটা অ্যাক্সিস বরাবর আমি যদি প্যাকিং করি, তাহলে এরকম প্যাকিং হয়ে আছে পরপর, আর তো অন্য কোনোভাবে প্যাকিং হতে পারে না। একটা অ্যাক্সিস বরাবর, অ্যাক্সিস বরাবর মানে কি, ওদের সেন্টারগুলোকে একটা অ্যাক্সিস বরাবর থাকতে হবে, তাহলে ওদের সেন্টারগুলো একটা অ্যাক্সিস বরাবরই আছে, আমি অন্য কোনোভাবে প্যাকিং করতে পারবো না। ঠিক আছে, এবার যদি আমি এখানে আরেকটা, যদি নিচে আরেকটা করি লেয়ার, তখন সেটা কি হচ্ছে, এদিকেও একটা সেন্টারের অ্যাক্সিস আসছে, এদের সেন্টারগুলো জুড়ে জুড়ে এদিকেও একটা অ্যাক্সিস তৈরি করবে, তখন সেটা 1D থাকবে, তখন সেটা 2D হয়ে যাবে। তাহলে 1D মানে কি, এরকমভাবে সেন্টারগুলো একটা রেখাতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 1Dর ক্ষেত্রে ক্লোজ প্যাকিং। মানে আমি যদি তোদেরকে বলি যে একটা লাইনে বসে তোরা কী করবি, পাশাপাশি এরকম লাইন ওয়াইজ বসবি, ঠিক আছে, সেটা হচ্ছে 1Dর ক্ষেত্রে ক্লোজ প্যাকিং। তাহলে এর ক্ষেত্রে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত, এই ক্ষেত্রে একটা অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, সব থেকে কাছে যতগুলো অ্যাটম আছে। তাহলে এখানে দেখ আমার একটা অ্যাটমের কাছে কটা অ্যাটম আছে, দুটো, তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1Dতে ক্লোজ প্যাকিং। এবার হচ্ছে 2Dতে, 2Dতে দু ধরনের ক্লোজ প্যাকিং দেখা যায়, একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং, আরেকটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এটাকে বলা হয় বর্গাকার ঘন সন্নিবেশ, এটাকে বলা হয় হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। ক্লোজ প্যাকিং মানে হচ্ছে ঘন সন্নিবেশ, তাহলে এটা বর্গাকার ঘন সন্নিবেশ আর হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। তাহলে এই দুটো কি, প্রথমে কি দেখি স্কোয়ার ক্লোজ প্যাকিং। এবারে এখন আমরা 2Dতে দেখছি, তাহলে এদের ক্ষেত্রে কটা অ্যাক্সিস থাকবে,
দেখ এখানে দেখ স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কী হবে, আচ্ছা দেখ আমরা দুটো লেয়ারকে কিভাবে আলাদা করব, এখানে কি ছিল যে একটাই লেয়ার, মানে লেয়ার বলতে একটাই লাইন, এখানে আলাদা আলাদা লাইন আছে, ঠিক আছে। আবার যখন আমরা 3D দেখব তখন 3টে অ্যাক্সিস থাকবে, তখন এইরকম প্লেন একটা তো লেয়ার আছেই, তার উপরে আবার কি থাকবে, আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, এরকমভাবে থাকবে, ঠিক আছে। এবার এখানে দেখ এই যে সেন্টারগুলো কটা অ্যাক্সিস আছে, সেন্টারগুলোকে জুড়লে দুটো অ্যাক্সিস আছে, তাহলে এই জন্য এটাকে আমরা 2D বলছি। তাহলে এটা হচ্ছে যদি এই সেন্টারগুলো প্রত্যেকের যে লাইনগুলোর ক্ষেত্রে সেন্টারগুলো একই রেখায় আছে সেই লাইনগুলোকে আমরা একই লেয়ার বলবো, মানে একই, সেটাকে সেম বলবো। যে এটা ধর এখানে এর সেন্টার দেখ আর এর সেন্টার দেখ একই রেখায় আছে, এর সেন্টার দেখ একই রেখায় আছে, তার মানে এই প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লেয়ার একই। মানে আমি যদি এটাকে বলি যে এটা একটা লেয়ার এ, তাহলে এটাও কি লেয়ার এ, এটাও কি লেয়ার এ। তাহলে স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে আমার লেয়ারগুলো কীভাবে আছে, এখানে এ এ এ এ ডট 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 এরকম অ্যারেঞ্জমেন্টে আছে, ঠিক আছে। মানে এক্ষেত্রে কি হবে যে এর যে সেন্টারটা একই রেখায় আছে সবার প্রত্যেকটার, মানে আমি একটা লাইনের পরের যে অ্যাটমটাকে সেটাকে কোথায় রাখবো, এর সেন্টারের সোজাসুজি এর সেন্টারটাকে রাখবো, এর সেন্টারের সোজাসুজি এর সেন্টারটাকে রাখবো, প্রত্যেকের সেন্টারটাকে আমি যদি একই রেখায় রাখি তখন সেটাকে আমি কি বলবো, স্কোয়ার ক্লোজ প্যাকিং, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কী অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, এ এ এ এরকম অ্যারেঞ্জমেন্ট দেখা যায়, সেম অ্যারেঞ্জমেন্ট। এবার আরেকটা কি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কী হবে, এখানে দেখ প্রথম যে লেয়ারটা আছে আর দ্বিতীয় যে লেয়ারটা আছে ওদের দুজনের সেন্টারটা কি একই রেখায় আছে, তার মানে সেকেন্ড লেয়ারটা কি, সেকেন্ড লেয়ারটা আর ফার্স্ট লেয়ারটা সেম নয়, ঠিক আছে। এখানে দেখ এর যে সেন্টার আর এর যে সেন্টার, এই দুজনের সেন্টার একই রেখায় আছে, এই সেন্টারটা আলাদা রেখায় আছে, তাহলে এই লেয়ারটাকে আমি যদি লেয়ার এ বলি, এই লেয়ারটা কি একটা আলাদা লেয়ার, তার মানে এটা একটা লেয়ার বি, এটা কি লেয়ার এ, রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমি কিভাবে রাখবো, যে প্রথমে কি করলাম যে একটা লাইন সাজালাম, এখানেও একটা লাইন সাজালাম, এবার যদি এর সেন্টারে সোজাসুজি এর সেন্টারটা হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, স্কোয়ার ক্লোজ প্যাকিং। কিন্তু যদি এদের মাঝখানে যে একটা ভয়েড তৈরি হবে, এদের এই যে দুটো কার্ভ সারফেস যেখানে একসাথে টাচ করে সেখানে কি তৈরি হয়, ভয়েড তৈরি হয়, তাহলে সেই জায়গাটাতে এদের মধ্যবর্তী যে ফাঁজটা আছে এর সোজাসুজি যদি এর সেন্টার থাকে তখন সেটাকে আমরা কি বলবো, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ঠিক আছে। এবার স্কোয়ার আর হেক্সাগোনাল কেন, এখানে দেখ আমি যদি একটা অ্যাটমকে ধরি, এই অ্যাটমটাকে ধর আমি ধরলাম, ঠিক আছে, এর কোঅর্ডিনেশন নাম্বার কত, 4, ঠিক আছে। এবার এই 4টে যে কাছাকাছি অ্যাটম আছে ওদের আমি যদি সেন্টারগুলোকে যোগ করি,
কি পাচ্ছি, এটা একটা স্কোয়ার, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমি যদি ধরি, এটাকে ধরলাম, এদের সেন্টারগুলো আছে, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। এটা কি পাচ্ছি, হেক্সাগন পাচ্ছি। তাহলে এর ক্ষেত্রে লেয়ারটা কি হচ্ছে, অ্যারেঞ্জমেন্টটা কি, এ বি এরকম অ্যারেঞ্জমেন্ট আছে এর ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, 4। এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। তাহলে স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4, এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6। এবার বল এদের দুজনের মধ্যে কার প্যাকিং ফ্র্যাকশন বেশি হবে, কোনটা বেশি ক্লোজলি প্যাকড, কিভাবে বুঝবো? এটাকে বলছে, এটাকে কে বলছে, কেউ বলছে না, এটাকে বলছে। কেন বেশি? একটা অ্যাটমকে ঘিরে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি, একটা অ্যাটমকে ঘিরে 6 জন আছে, এখানে একজনকে ঘিরে 4 জন আছে, তার মানে এর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কম হবে, এর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন বেশি হবে, এটা বেশি ক্লোজলি প্যাকড হবে। তাহলে এর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন দেখ, এটা ফ্র্যাকশন লিখেছি, ঠিক আছে, 52.4% মতো। এর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন 60.4% মতো। আচ্ছা বল, এটার ক্ষেত্রে আমরা প্যাকিং ফ্র্যাকশন বার করবো কী করে? যদি আমরা কোনো 2 ডাইমেনশন নিয়েছি, এবার আমরা এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন বার করবো কী করে? প্যাকিং ফ্র্যাকশন বার করতে গেলে আমরা কি করি, ওটা 4 আর কিউব হয়ে গেল, মানে কি হলো, ওটা 3D হয়ে গেল, মানে ওর আয়তন বার করছি। এটা কিসে আছে, 2Dতে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখব, স্কোয়ারের কি দেখব, ক্ষেত্রফল, এরিয়া দেখব। তাহলে এবার প্যাকিং ফ্র্যাকশনে ওখানে আমরা কি করছিলাম, অ্যাটমগুলোর আয়তন বাই টোটাল আয়তন। এখানে আমরা কি করব, অ্যাটমগুলোর ক্ষেত্রফল বাই টোটাল ক্ষেত্রফল। এবার আমি যদি তোকে এরকম একটা ইউনিট সেল দিই, ধরি যে এই স্কোয়ারটা একটা ইউনিট সেল ধর তোকে দিলাম, তাহলে এর ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন আমরা কীভাবে বার করব? তাহলে আমাকে প্রথমে কি জেড এফেক্টিভ বার করতে হবে, তাই তো? তাহলে প্রথমে দেখ, এই যে এখানে কি একটা আছে মাঝখানে, এই স্কোয়ারটার মধ্যে এর কন্ট্রিবিউশন কত, এই মাঝেরটার কন্ট্রিবিউশন কত স্কোয়ারটার মধ্যে, মাঝেরটার কন্ট্রিবিউশন কত? এখানে কি এই তো স্কোয়ারের মধ্যে তো মাঝেরটা আছে, এটাই, এর কোনো নিচে ওপরে কিছু লেয়ার নেই। 2D মানে এই যেরকম দেখতে পাচ্ছিস এটাই, আমাদের বোর্ডটা তো 2D, আমরা তো এখানে 2Dতেই আঁকছি, এর মানে এর নিচে 3Dতে যেরকম আমাদেরকে অনেক ভাবতে হয় এদিক ওদিক করে, ওরকম তো ভাবার কিছু নেই, এখানে তো যেরকম আছে সেরকমই। তাহলে এটার এই অ্যাটমটা স্কোয়ারটার মধ্যে কত অংশ আছে, এক অংশ, পুরোটাই আছে। আর এই বাকি যে অ্যাটমগুলো আছে এর কত অংশ আছে, 1/4। তাহলে 4টের 1/4 প্লাস 1, তাহলে 2। এবার আমি কি করব, এর ধর আর আছে, তাহলে নিচে কি হবে, টোটাল স্কোয়ারটার ক্ষেত্রে ধর এটার এজ লেন্থ এ, ঠিক আছে, তাহলে এটা কি হবে, √2a সমান 4r হবে তো, আর 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 আর, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে √2a সমান 4r। এবার তাহলে নিচে কত হবে, a স্কোয়ার, আর ওপরে কি হবে, 2 × 4, 2 × πr²। বৃত্তের ক্ষেত্রফল কত হয়, πr² হয় তো, তাহলে 2 × πr² / a²।
এবার এখান থেকে আমরা প্যাকিং ফ্র্যাকশন বার করতে পারি। ঠিক আছে, তাহলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কেন বেশি হবে বোঝা গেছে। তাহলে 2Dতে ক্লোজ প্যাকিং কীভাবে হতে পারে, স্কোয়ার ক্লোজ প্যাকিং আর হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। স্কোয়ারের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকে, এ এ এ অ্যারেঞ্জমেন্ট থাকে। হেক্সাগোনালের ক্ষেত্রে কী থাকে, এ বি অ্যারেঞ্জমেন্ট। কোঅর্ডিনেশন নাম্বার স্কোয়ারের ক্ষেত্রে 4 হয়, হেক্সাগোনালের ক্ষেত্রে 6 হয়। প্যাকিং ফ্র্যাকশন স্কোয়ারের ক্ষেত্রে 52.4 হয়, হেক্সাগোনালের ক্ষেত্রে 60.4 হয়। হেক্সাগোনালের ক্ষেত্রে কেন বেশি হয় প্যাকিং ফ্র্যাকশন, কারণ এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি। তাহলে একটা অ্যাটমের চারপাশে 6টা আছে, এখানে একটা অ্যাটমের পাশে 4 জন আছে, তার মানে এখানে বেশি কাছাকাছি আছে, ওই জন্য একজন আশেপাশে 6 জন আছে। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? এবার তাহলে আমরা 2Dতে দেখে নিলাম, এবার আমাদেরকে দেখতে হবে 3Dতে। এবার আমরা দেখ 2Dতে আমার একটা লেয়ার আছে, 2Dতে আমরা কি পেয়েছি, স্কোয়ার ক্লোজ প্যাকিং পেয়েছি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং পেয়েছি। এবার এগুলোকে আমরা এই লেয়ারগুলোকে একটার উপর একটা এমনভাবে আমরা সাজাবো, একটা 2D লেয়ারকে আমরা 3D যখন তৈরি করবো কী করবো, একটা 2D লেয়ারকে একটার উপর একটা সাজালে আমরা একটা 3D লেয়ার পাবো। মানে 2D লেয়ারের ক্ষেত্রে কী আছে, ধর এক্স আর ওয়াই অ্যাক্সিস আছে, এবার যদি তার উপরে আরেকটা লেয়ার চাপিয়ে দিই তখন কী হবে, সেটার একটা হাইট চলে আসবে, তখন জেড অ্যাক্সিসও একটা পাবো আমরা। তাহলে আমরা 2D থেকে 3Dতে যাব। थ्री क्लोज पैकिंग फ्रॉम 2D। ঠিক আছে, এবার তাহলে দেখ প্রথমে ফ্রম স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে ধর স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ে আমরা কীরকম পেয়েছিলাম যে পরপর সেন্টারগুলো আছে, এরকম ছিল। এর ওপর আরেকটা লেয়ার আমি যদি চাপাই, এর ওপর আরেকটা লেয়ার আছে, মানে ধর নিচে আমার এর দুপাশে দুটো বল আছে, ধর তার উপরে আবার একটা আমি এরকম চাপিয়ে দিলাম। ঠিক আছে, মানে একই রকম ওর সেন্টারের ওপরে এর সেন্টারটা আছে। তাহলে এটা কীরকম দেখতে হবে, মানে 3Dতে বোঝানো এটাকে খুব কঠিন ব্যাপার। মানে ধর এটা 2D লেয়ার ছিল, তো এটা 2D লেয়ার ছিল ধর, এবার এর ওপরে মানে এই বাইরের দিকে আর একটা বল বসানো আছে, এর ওপরে আর একটা বল বসানো আছে, এর ওপরে একটা করে বল বসানো আছে। ঠিক আছে, এবার তাহলে প্রত্যেকের সেন্টারগুলোকে যদি জুড়ি আমি, তাহলে আমি কি পাবো, তোর এস সেন্টার আর এই পেছনে আরেকটা আছে এস সেন্টার জুড়লাম, এস সেন্টার পেছনে একটা আছে এস সেন্টার জুড়লাম, দিয়ে এদের দুজনের সেন্টারকে জুড়লাম, এদের দুজনের সেন্টারকে জুড়লাম। এস সেন্টার পেছনের একটা সেন্টার আছে, এর একটা সেন্টার, পেছনে সবুজটার একটা সেন্টার আছে, এস সেন্টারকে জুড়লাম, এস সেন্টারকে জুড়লাম, এদেরকে জুড়লাম, আবার এদেরকে জুড়লাম। কি পাচ্ছি তাহলে, একটা ঘনক। তাহলে এটা একটা কি পাচ্ছি,
তাহলে ওদের সেন্টারগুলোকে জুড়লে আমরা কি পাচ্ছি? ঘনক পাচ্ছি একটা, যেখানে যে ঘনকটার কোথায় দেখ সেন্টারগুলো, ওদের সেন্টারগুলো ঘনকের কোথায় আছে? ঘনকের কোথায়? কর্নারে। তাহলে 8টা কর্নারে 8টা সেন্টার আছে। তাহলে এর যে মানে এটা আমরা কি বলি, এই এই ইউনিট সেলটাকে আমরা কি ইউনিট সেল বলি? এই ইউনিট সেলটাকে আমরা কি ইউনিট সেল বলি? সিম্পল কিউবিক। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? সিম্পল কিউব। এর লেয়ারটা কি হবে? এটা এবার দেখ একই লেয়ার পরপর আছে, সেন্টারগুলো ওপরে আছে, তাহলে এ এ এরকমভাবেই থাকবে। মানে নিচে একটা এ, আগে দেখ আগে আমরা কি বলছিলাম? প্রত্যেকটা লাইনকে এ বলছিলাম, এবার আমি এক একটা লেয়ারকে এ বলছি। এই যে কালো লেয়ারটা এটা একটা এ, এই যে লাল লেয়ারটা এটা একটা এ। মানে আগে কি ছিল যে এইটা একটা লেয়ার এ, তারপর এইটা একটা লেয়ার এ, এরকমভাবে ছিল। এখন এই পুরোটা একটা লেয়ার এ, তার উপরে আরেকটা লেয়ার এ আছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পল কিউব পাচ্ছি। এবার স্কোয়ার, তোকে যদি বলা হয় যে স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে 3Dতে কি কি মানে যা কিছু দেখাবে, প্যাকিং ফ্র্যাকশন কত হবে? সিম্পল কিউবের যত প্যাকিং ফ্র্যাকশন। জেড এফেক্টিভ কত হবে? সিম্পল কিউবের যত জেড এফেক্টিভ। মানে এরপর যা কিছু আমি সিম্পল কিউবের ইউনিট সেল পেয়েছি, তাহলে এবার যা কিছু কেমিস্ট্রি ছিল আমাদের, যা কিছু ক্যালকুলেশন ছিল, সব কিছু কার মতো হবে? সিম্পল কিউবের মতো, ঠিক আছে? মানে প্যাকিং ফ্র্যাকশন কত হবে সিম্পল কিউবের ক্ষেত্রে? কত হয় প্যাকিং ফ্র্যাকশন? কত হয়? 52.4, ঠিক আছে? তাহলে প্যাকিং ফ্র্যাকশন কত হবে? 52.4%। জেড এফেক্টিভ কত হবে? 1 হবে। এরপর যা কিছু ছিল সেগুলো কী হবে? সিম্পল কিউবের মতো হবে। আমি এখানে সিম্পল কিউব ইউনিট সেল পেয়েই গেছি, ঠিক আছে? এর অ্যারেঞ্জমেন্ট কী হবে? এ। এবার দেখ হেক্সাগোনাল থেকে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে। এবার এখান থেকে আমরা কি পেতে পারি? এখান থেকে আমরা দু ধরনের পেতে পারি, একটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং আর একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 3Dতে, ঠিক আছে? এটা হয়ে গেছে তো? এটা লেখা হয়েছে? আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? ওই যেটা স্কোয়ার ক্লোজ প্যাকিং থেকে 3D যেটা করলাম ওটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? সিম্পল কিউবের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? এই তো 1 2 3, এদিকে একটা থাকবে 4, এদিকে একটা থাকবে 1 2 3 4, আর সামনের দিকে একটা থাকবে, তাহলে কত? 6। তাহলে সিম্পল কিউবের মতো ইউনিট সেল, তাহলে সিম্পল কিউবের ক্ষেত্রে যত হবে কোঅর্ডিনেশন নাম্বার এর ক্ষেত্রেও ততই হবে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার ওইটাই 6 হবে, লিখে রাখ।
তাহলে ফ্রম হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আমরা কি কি পাবো? দুটো পাবো এখান থেকে। একটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, আরেকটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এটা ধর একটা ফার্স্ট লেয়ার আছে, ঠিক আছে। সেকেন্ড লেয়ারটা কি হবে? এদের যে এটাকে আমরা কি বলবো? একটা এই জায়গাটাকে আমরা কি বলবো? ভয়েড, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গা তিনটের মাঝখানে আছে, তাহলে সেই জায়গাটাকে আমরা কি বলবো? ভয়েড। এবার আগে আমরা কি করছিলাম যখন স্কোয়ার থেকে করছিলাম? কি একটা সেন্টারের ওপরে আরেকটা সেন্টার রাখছিলাম, এরকমভাবে লেয়ারগুলোকে সাজাচ্ছিলাম। এখন এদের মাঝখানে যে ভয়েডটা আছে, এই জায়গাটাতে সেকেন্ড লেয়ারটা আছে। এবার দেখ একইভাবে আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল, যে নিচের সব যে লেয়ারটা ছিল তার সেন্টারের সাথে ওপরের সেন্টারটা একই রেখাতে ছিল, ওই জন্য আমরা নিচের লেয়ারটাকে এ বললে ওপরের লেয়ারটাকেও কি বলছিলাম? এ বলছিলাম। এবার দেখ এখন এর সেন্টার এখানে, আর ওপরের লেয়ারটায় দেখ সেন্টারটা, এর ভয়েডের জায়গায় এর সেন্টারটা, তাহলে সেন্টারটা কি একই জায়গায় আছে? তাহলে এখন এটাকে আমরা কি বলবো? আলাদা একটা লেয়ার, ঠিক আছে। এবারে তাহলে দেখ বি লেয়ার, নিচের লেয়ারটা কি হলো? লেয়ার এ হলো। তারপরের লেয়ারটা কি হলো? লেয়ার বি হলো। এবার দেখ থার্ড লেয়ারটা কোথায় থাকবে? এদের মাঝখানে আবার ভয়েড আছে, এদের এটা তো সেকেন্ড লেয়ারটাতে এটা ভয়েড আছে, এর উপরে আবার থার্ড লেয়ারটা থাকবে। আচ্ছা, নিচের লেয়ারটা হবে না, নিচের লেয়ারটা হবে না, উপরের লেয়ারটাই থাকবে। দেখ প্রথম লেয়ারটার ভয়েডের ওপর সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ারটার ভয়েডের ওপর থার্ড লেয়ার। আবার তাহলে থার্ড লেয়ারটা কি, আমি থার্ড লেয়ারটাকে কি বলবো? লেয়ার একই বলবো না আলাদা লেয়ার বলবো? আলাদা, লেয়ার সি। এবার ফোর্থ লেয়ারটা কি হবে? আবার লেয়ার এ হবে, এরপর আবার লেয়ার এ হবে, ঠিক আছে। মানে এর অ্যারেঞ্জমেন্টটা কীরকম হবে? এবিসি এবিসি এরকম অ্যারেঞ্জমেন্ট।
এবার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কি হবে, এটা লেয়ারে, এর ভয়েডের ওপর আছে লেয়ার বি, তার উপর আবার কি আছে, আবার লেয়ার এ আছে, মানে এখানে লেয়ার এ, লেয়ার এর ভয়েডের ওপর কি লেয়ার বি, তারপর আবার কি আছে লেয়ার এ। তার মানে এক্ষেত্রে কি অ্যারেঞ্জমেন্ট হবে, এ বি এ বি, তাহলে কিউবিক ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে এবিসি এবিসি অ্যারেঞ্জমেন্ট হবে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে এবি এবি অ্যারেঞ্জমেন্ট হবে। এবার দেখ, আগের ক্ষেত্রে আমরা যখন করলাম স্কোয়ারের ক্ষেত্রে যে অ্যাটমগুলো কোথায় আছে সেইটা যেভাবে সেন্টারগুলোকে যোগ করে দেখলাম একটা ইউনিট সেল বেরোচ্ছে। এর ক্ষেত্রে কি ইউনিট সেল থাকে, এর ক্ষেত্রে ফেস সেন্টার ইউনিট সেল, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল থাকে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, প্যাকিং ফ্র্যাকশন কত হবে, দেখ এখানে আমি যদি এটাকে এভাবে আঁকি, নিচের লেয়ারটাকে আরেকটা লেয়ার যদি আঁকি, না আরেকটা লেয়ার না, আরেকটা লাইন যদি আঁকি, তাহলে এটা এরকমই থাকবে। এবার দেখ, একটা কালো যে বলগুলো আছে, কালো যে লেয়ারটা আছে, লেয়ার বিটা আছে, আমি ধর এর এই ভেতরের যে কালো লেয়ারটা বলটা আছে, অ্যাটমটা আছে, এটাকে আমি ধরলাম। এর দেখ 1 2 3 4 5 6, মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে আমি করছি। একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে ওই লেয়ারের মধ্যে কটা কোঅর্ডিনেশন নাম্বার কত হয়, 6। এক নিজের লেয়ারে 6 জনের সাথে লেগে থাকে। এবার দেখ এই অ্যাটমটার ওপরে কজন আছে, ওপরের লেয়ারে সি লেয়ারের কজনের সাথে এই অ্যাটমটা লেগে আছে, ওপরে সি লেয়ারে এই যে যেটাকে আমি সেট করেছি, সেট দিয়েছি যেটা, সেটার সাথে সবুজ কালারের কটা বল লেগে আছে, 3টে। এই যে 1 2 3, এই 3টেরই শুধু এর ওপরে পড়ছে। তাহলে এই বলটা ওপরের লেয়ারে 3টে বলের সঙ্গে লেগে আছে, নিচের লেয়ারে 6টা বলের সঙ্গে লেগে, 6টা অ্যাটমের সাথে লেগে আছে। আর একইভাবে নিচের লেয়ারে কটার সাথে, 3টের সঙ্গে। তাহলে টোটাল কটা হবে, 6 3 9 3 12টা। তাহলে ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে ইউনিট সেলের ক্ষেত্রে কত হয় কোঅর্ডিনেশন নাম্বার, ফেস সেন্টার কিউবের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 12 হয়। একইভাবে তাহলে এখানেও ইউনিট সেল, একই ইউনিট সেল। ঠিক আছে, প্যাকিং ফ্র্যাকশন কত হয়, 74%।
ঠিক আছে। এবার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কী হবে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে ওপরের লেয়ারটা তোর থাকে ধর এবার ধর এই যে এই বলটাকে আমি যদি দেখি, এই অ্যাটমটা নিচের লেয়ারে কজনের সাথে লেগে আছে, এটা তো হেক্সাগোনাল ক্লোজ প্যাক থেকে আমি করছি, তাহলে নিচের লেয়ারে 6 জন, নিচের লেয়ারে 3 জন, ঠিক আছে, আর ওপরের লেয়ারে 3 জন, তাহলে সেই 12ই হবে। মানে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে 3Dতে গেলে সবসময় আমার কোঅর্ডিনেশন নাম্বার 12ই হবে। এবার এর ক্ষেত্রে আমরা একটা মানে লেয়ারকে এরকমভাবে দেখা যায়, উপরে ধর ধর এরকম এখানে যে 6টা আমি দেখছিলাম, ওটাকে আমি এভাবে, এটা লেয়ার এ, এটা লেয়ার বি, এটা লেয়ার এ, এরকমভাবে আছে, ঠিক আছে। এবার তাহলে এই লেয়ার এর ক্ষেত্রে এর নিচে কি আছে, আরেকটা লেয়ার বি আছে, ঠিক আছে। তাহলে এই লেয়ারে দেখ, এখানে দেখ, তাহলে আমি যদি এর ক্ষেত্রে আমি সেন্টারগুলোকে যোগ করি, এর ক্ষেত্রে অ্যাটমগুলোকে আমি কোথায় পাচ্ছিলাম, ফেস সেন্টার ইউনিট সেলে পাচ্ছিলাম। এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, হেক্সাগোনাল ইউনিট সেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার হেক্সাগোনাল ইউনিট সেল তৈরি, কোঅর্ডিনেশন নাম্বার এর ক্ষেত্রে কত হয়, 12। আর দেখ হেক্সাগোনাল ইউনিট সেলের ক্যালকুলেশন তোদেরকে জানতে হবে না, আমরা যেভাবে কিউবিকের ক্যালকুলেশন করি, কি টোটাল ভলিউম, তার ওপরে কি অ্যাটমের যে ভলিউম, সেরকমভাবে একইভাবে এর ক্ষেত্রে আমরা করতে পারি। যে প্যাকিং ফ্র্যাকশন এর ক্ষেত্রেও হয় 74%, ঠিক আছে। এর ক্ষেত্রেও প্যাকিং ফ্র্যাকশন 74%, কোঅর্ডিনেশন নাম্বার কত, 12। তাহলে এটার ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা কী হবে, এবিসি এবিসি অ্যারেঞ্জমেন্ট, এর ক্ষেত্রে এবি এবি অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। বোঝা গেছে তাহলে এটা? তাহলে দেখে এগুলোই হচ্ছে ক্লোজ প্যাকিংয়ে ছিল, কিউবিক ক্লোজ প্যাকিং, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবার এদের ক্ষেত্রে এই তোকে প্যাকিং ফ্র্যাকশন ইউনিট সেলগুলো মনে রাখতে হবে। এবার যদি আমি তোকে বলি যে কোনো একটা ধর এ অ্যাটম কিউবিক ক্লোজ প্যাকিংয়ে আছে, মানে তোকে কি বুঝতে হবে, এরকম কোশ্চেন আসবে যে আমি যেরকম বলে দিচ্ছিলাম আগে, কি এ অ্যাটমটা কর্নারে আছে, বি অ্যাটমটা ফেস সেন্টারে আছে। এখন তোকে আমি বললাম যে এ অ্যাটমটা কিউবিক ক্লোজ প্যাকিং করে আছে, তার মানে তোকে কি বুঝতে হবে যে এ অ্যাটমটা কোথায় কি তৈরি করেছে, ফেস সেন্টার ইউনিট সেল, মানে কি কর্নারে আছে আর ফেসে আছে। একটা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে কী হয়, কর্নারে থাকে আর ফেসে থাকে। এ অ্যাটম যদি কিউবিক ক্লোজ প্যাকিংয়ে থাকে, তার মানে আমি বলছি ও কর্নারে আছে আর ফেসে আছে, মানে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের যে পজিশনে অ্যাটম থাকে, সেই পজিশনগুলোতে এ অ্যাটম আছে। বোঝা গেছে? ঠিক আছে। তাহলে এটা লেখা হয়ে গেছে। আচ্ছা দেখ, আমরা এবার কি দেখলাম যে ক্লোজ প্যাকিংয়ের সময় দুটো কার্ভ সারফেস যখন যেরকম আমরা একটা ভয়েড দেখলাম, এবার এই ভয়েডের আলাদা আলাদা, মানে ভয়েড দেখতে কীরকম হয়, আলাদা আলাদা ভয়েডকে আমরা ভাগ করতে পারি। ভয়েডকে যেরকম ধর এরকম একটা, এই ক্ষেত্রে আমরা একটা ভয়েড দেখেছিলাম, তো এই ভয়েডটা দেখেছি, এই ভয়েডটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ভয়েড, ঠিক আছে।
এবার আমাদের মেন ইন্টারেস্ট হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড আর অক্টাহেড্রাল ভয়েড কি, সেইটা নিয়ে আমরা দেখব যে টেট্রাহেড্রাল ভয়েড কি, অক্টাহেড্রাল ভয়েড কি। এটা কি ট্রায়াঙ্গুলার ভয়েড। এবার ধরো এরকম একটা টেট্রাহেড্রাল একটা চতুস্তলক কীরকম হয়, ধর এই তিনটে একটা প্লেনে আছে, তাহলে একটা এরকম প্লেন হবে, এটা তো একটা চতুস্তলক। যদি আমার অ্যাটমগুলো এরকম থাকে, এই পজিশনগুলোতে যদি একটা করে অ্যাটম থাকে, তাহলে এদের মাঝে যে ভয়েডটা তৈরি হবে, এই চারটে অ্যাটম, এবার আমি এখানে দেখাতে পারছি না যে এই প্রত্যেকটা অ্যাটম কী হয়, প্রত্যেকের সাথে একে অপরকে টাচ করে থাকে, তাহলে তাদের মাঝখানে যে আমরা কখনো দেখবো না যে একটা অ্যাটম দূরে আছে, তাদের মাঝখানে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, সেটাকে আমরা ভয়েড বলবো না। পাশাপাশি যে দুটো অ্যাটম টাচ করে আছে একে অপরকে, দুজন টাচ করলে তবে না, মানে এখানে চারদিক থেকে টাচ করে থাকে, তিনজন, অ্যাটলিস্ট তিনজন টাচ করেই থাকতে হবে। তাহলে ট্রায়াঙ্গুলার ভয়েডের ক্ষেত্রে এই যে ভয়েডটা, এর কোঅর্ডিনেশন নাম্বার কত, এই ভয়েডটার কোঅর্ডিনেশন নাম্বার কত, 3, ঠিক আছে। এই ভয়েডটার কোঅর্ডিনেশন নাম্বার 3, কারণ কি এই ভয়েডটার তিন পাশে তিনটে আছে। এর ক্ষেত্রে দেখ এখানে তাহলে মিনিমাম তিনজন টাচ করে থাকতাম, তাহলে এদের মাঝখানে যে ভয়েডটা, সেটার আমরা কীরকম সেটাকে আমরা ভাগ করছি, একটা ট্রায়াঙ্গুলার ভয়েড। এবার এরাও একে অপরকে টাচ করে আছে, তাহলে তাদের মাঝখানে যে ভয়েডটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো, এর মাঝখানে যে ভয়েডটা সেটাকে আমরা বলবো টেট্রাহেড্রাল ভয়েড বা টিডি ভয়েড বলা হয় শর্টে, ঠিক আছে। এবার ধর আমি একটা কিউব ধরলাম, ধর এই কিউবটাকে আমি আবার ভাগ করছি ছোট ছোট কিউবে, ঠিক আছে। দেখ এই কর্নারে একটা আছে, এই কর্নারে একটা আছে, এখানে একটা আছে, এখানে, আচ্ছা হ্যাঁ দেখ। এবার তাহলে এই ক্ষেত্রে একটা স্মল কিউব এখান থেকে আমরা একটা বার করতে পারি, স্মল কিউব, যে এটা এদেরকে আমি যদি যোগ করি, এটা আমি একটা কি পাচ্ছি, এটাকে 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 আর এটাকে যদি আমি যোগ করি, তাহলে এটাকে আমি একটা কি চতুস্তলকের মতো পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা একটা কিউবকে আমি যদি ভাগ করি, এরকমভাবে একটা প্লেন দিয়ে ভাগ করলাম আর এরকমভাবে একটা প্লেন দিয়ে ভাগ করলাম, তাহলে কটা ভেতরে কটা ছোটো ছোটো কিউব পাবো। এই রুমটাকে আমি যদি ধর এরকমভাবে একবার ভাগ করলাম আর এরকমভাবে একবার ভাগ করলাম, তাহলে টোটাল কটা কিউব পাবো। এরকমভাবে ভাগ করলে 2 ভাগ, এরকমভাবে ভাগ করলে 4টে, আর যদি মাঝখান দিয়ে আরেকটা করি 8টা, ঠিক আছে। তাহলে একটা কিউবের থেকে আমি 8টা ছোটো ছোটো কিউব পাবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কিউবের মধ্যে এরকম একটা করে, এদের মাঝখানে যেটা ভয়েডটা তৈরি হলো সেটা কি, টেট্রাহেড্রাল ভয়েড, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা 8টা কিউবের জন্য 8টা টেট্রাহেড্রাল ভয়েড পাবো, ঠিক আছে। এটা একটা মানে ফেস সেন্টার, ধর ফেস সেন্টার কিউব আছে, এটা তো আমার ফেস সেন্টার কিউব, তাহলে এক্ষেত্রে আমি কি পাচ্ছি, 8টা টেট্রাহেড্রাল ভয়েড পাচ্ছি। তাহলে পজিশন কি হবে ওর, মানে একটা কিউবের যে কর্ণ ছিল এইখান থেকে ওখানে তো একটা কিউবের কর্ণ হবে, তাহলে কিউবের কর্ণটার এখন 2 ভাগ হয়ে গেছে। এখন একটা কিউবের, এখন ওই যে কর্ণটা ওটাতে 2টো কিউব আছে, 2টো কিউবের কর্ণ, মানে আচ্ছা একটা বডি ডায়াগোনালে, মানে বডি ডায়াগোনাল বলতে বড় যে কিউবটা আছে সেটার যে কর্ণ, এটার যে কর্ণ
সেখানে দুটো করে টেট্রাহেড্রাল ভয়েড থাকে। মানে দেখ এই এটা ধর এর একটা কর্ণধর এটা, তাহলে এই জায়গাটাতে একটা আমি ভয়েড পাচ্ছি। একইভাবে এদেরকে আমি যখন জুড়বো তখন এই কর্ণ এখানে একটা পাবো ভয়েড। তাহলে একটা কর্ণ বরাবর আমরা কটা পাচ্ছি? দুটো। তাহলে একটা ঘনকের কটা কর্ণ হয়? চারটে কর্ণ। তাহলে চারটে কর্ণর জন্য আমি কটা পাবো? 8টা ভয়েড। ঠিক আছে, তাহলে কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে দুটো করে কটা ভয়েড পাবো? 8টা ভয়েড পাবো, 8টা টেট্রাহেড্রাল ভয়েড পাবো। অক্টাহেড্রাল ভয়েড কি? এদের মাঝখানে যে ভয়েডটা হবে, মানে ধর ওপরে এরকম একটা আছে, এই টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? এদের মাঝখানে যে ভয়েডটা এখানে, সেটাকে বলা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, এই ভয়েডটার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 1 2 3 4 5 6। মানে এদের এই মাঝখানে যে ভয়েড হবে তৈরি, সেটাকে বলা হবে অক্টাহেড্রাল ভয়েড। এটা দুটো আলাদা লেয়ার, একটার উপর আরেকটা আছে, তাদের মাঝখানে যে ভয়েডটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। এর কোথায় থাকে? এটা থাকে বডি সেন্টার আর এজ সেন্টার। তাহলে এটা প্রত্যেকটা বডি ডায়াগোনালে দুটো করে টেট্রাহেড্রাল ভয়েড থাকে। তাহলে কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে কটা আমি পাবো? যে কোনো কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমি কটা পাবো টেট্রাহেড্রাল ভয়েড? 8টা। এখানে আমার বডি সেন্টার আর এজ সেন্টারে থাকে। তাহলে বডি সেন্টার কত হয়? বডি সেন্টার কত হয়? বডি সেন্টার দুটো কোথায়? বডি সেন্টার একটা কিউবের ক্ষেত্রে বডি সেন্টার কি? এক। এজ সেন্টার মানে একটা এজের কটা এজ থাকে একটা ঘনকের? 8টা। প্রত্যেকটা এজের কন্ট্রিবিউশন কত হয়? ঘনকের 8টা এজ 12টা। প্রত্যেকটা এজের কত কন্ট্রিবিউশন? 1/4। তাহলে টোটাল কত হবে? 4। ঠিক আছে, তাহলে একটা ঘনকের ক্ষেত্রে কি হবে? 4 হবে। মানে কিউবিক ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে ধর, ঠিক আছে, দেখ আমি যদি এবার একটা কর্ণ ধরি, এটা ধর একটা ঘনকের কর্ণ, তাহলে এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। এবার এইটার মাঝখানে কে আছে? কর্ণের মাঝখানে বডি সেন্টার, তো কর্ণটার মাঝখানটাকে তো বডি সেন্টার বলি। তাহলে বডি সেন্টারে এখানে কি ভয়েড? এটা বডি সেন্টারে কি ভয়েড? এটা অক্টাহেড্রাল ভয়েড বডি সেন্টার। এটা একটা অক্টাহেড্রাল ভয়েড। আর বডি সেন্টারে দুটো কি ভয়েড আছে? টেট্রাহেড্রাল ভয়েড আছে। ওটা কোথায় থাকে? এই দুজনের মাঝখানে থাকে একটা টেট্রাহেড্রাল ভয়েড, এই দুজনের মাঝখানে থাকে একটা টেট্রাহেড্রাল ভয়েড। ঠিক আছে, তাহলে এইগুলো কি? এটা কি টেট্রাহেড্রাল ভয়েড, এটা কি টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে একটা অ্যাটম থেকে এই পুরোটা কি? √3a। এই দূরত্বটা কত? √3a/2। এই দূরত্বটা কত?
√3a/4, মানে একটা অ্যাটম থেকে একটা টেট্রাহেড্রাল ভয়েডের দূরত্ব কত? √3a/4। একটা অ্যাটম থেকে একটা অক্টাহেড্রাল ভয়েডের দূরত্ব কত? ঠিক আছে। যদি ধর একটা কিউবের ক্ষেত্রে যদি জেড সংখ্যক অ্যাটম থাকে তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে, এখানে কি 4টে ছিল এফসিসির ক্ষেত্রে, কটা হয়েছে? 2টো করে, 8টা। তাহলে জেড সংখ্যক অ্যাটম থাকলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে? 2z। আর অক্টাহেড্রাল ভয়েড কটা হবে? z। এটা মনে রাখবে। এবার আমার ওটা মনে রাখবি যে জেড সংখ্যক অ্যাটম থাকলে 2zটা টেট্রাহেড্রাল ভয়েড থাকবে আর জেডটা অক্টাহেড্রাল ভয়েড থাকবে। ঠিক আছে। এবার দেখ, তাহলে আমি প্রত্যেকটা ভয়েডের ক্ষেত্রে আলাদা আলাদা রেডিয়াস আছে, আমি আলাদা আলাদা ব্যাসার্ধ আছে, কোনো ভয়েডটা ছোটো, কোনো ভয়েডটা বড়। এবার আমরা যে কোনো যখন কোনো একটা ক্লোজ প্যাক হচ্ছে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন তো ক্লোজ প্যাক হচ্ছে, বা একটা যে কোনো ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাটম আছে। এবার অ্যাটমের রেডিয়াস অনুযায়ী আমরা ক্লোজ প্যাকিং হলে, যেমন ধর দুজন যদি আলাদা সাইজের লোক পাশাপাশি বসে তাহলে তাদের মাঝখানের যে ফাঁকা জায়গাটা সেটা আলাদা রকম হবে। সেই রকম যে আলাদা আলাদা সাইজের যে রেডিয়াস হবে তাদের অনুপাত অনুযায়ী, ক্যাটায়ন বা অ্যানায়ন যা হবে তাদের অনুপাত অনুযায়ী কী হবে, যে তাদের মাঝখানের ভয়েডটার সাইজ আলাদা হবে। তাহলে সেই ভয়েডের সাইজ অনুযায়ী কোন ভয়েডটা কী হবে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে। তাহলে সেইটা আমরা কীভাবে বলবো যে কোন ভয়েডের ক্ষেত্রে কত সাইজ হবে রেডিয়াসের রেশিও অনুযায়ী, সেটা আমরা পরের দিন দেখব। আর তারপর সেইখান থেকে আয়নিক ক্রিস্টাল কীরকমভাবে ফর্ম হয়, আয়নিক ক্রিস্টালের ক্ষেত্রে কোন রেডিয়াস কীরকম হয়, সেগুলো আমরা পরের দিন দেখবো সব কিছু। কারোর কোনো অসুবিধা আছে আজকের ক্লাসে? ঠিক আছে।